আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। কুয়েটের ভিসির পদত্যাগ দাবিতে রাতভর শাহবাগের শিক্ষার্থীদের অবস্থান। আজ সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধের আহ্বান, আন্দোলনে সহমত এনসিপি। জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, প্রবীণতম ৩ সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ বিএনপি। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে মত। চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৮% হবে। আগামী অর্থ বছর হতে পারে ৬.৫%, আইএমএফ এর পূর্বাভাস। এবং মাদারীপুরে বিলুপ্তির পথে হোগলা পাতার পাটি, ঐতিহ্যবাহী ধারাকে টিকিয়ে রাখতে আর্থিক প্রণোদনা চান কারিগররা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের অর্থ পাচার প্রতিরোধ আইনের একটি মামলা বাতিল করেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। আজ আপিল বিভাগের কার্যতালিকায় মামলাটি ১ নম্বরে ছিল। এর আগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের উপর শুনানি শেষে গত ১৯ মার্চ আপিল বিভাগ রায়ের জন্য আজকের দিন ঠিক করেন। ২০২৪ সালের ২১ অক্টোবর আপিলের অনুমতি দিয়েছিলেন আপিল বিভাগ। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ২০২৩ সালে ৩০ মে মামলাটি দায়ের করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছে। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা অর্থ পাচার প্রতিরোধ আইনে অপরাধ। গত বছর ১২ জুন ওই মামলায় ডক্টর ইউনূস সহ ১৪ জনের নামে অভিযোগ গঠন করে বিচারিক আদালত। এ অবস্থায় অভিযোগ গঠনের বৈধতা নিয়ে মামলার কার্যক্রম বাতিল চেয়ে অধ্যাপক ইউনূস সহ ৭ জন হাইকোর্টে আবেদন করেন। আবেদনের উপর গত বছর ১১ জুলাই শুনানি শেষ হয়। পরে ২৪ জুলাই হাইকোর্ট আবেদন খারিজ করে আদেশ দেন। এরপর আপিল বিভাগে আবেদন করেন অধ্যাপক ইউনূস। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্রদের উপর হামলার ঘটনায় ভিসির পদত্যাগের দাবিতে রাতভর শাহবাগে অবস্থান নেয় বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে প্রায় ১.৫ ঘণ্টার ব্লকেট কর্মসূচিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। কুয়েটের অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে আজ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ সহ বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছেন তারা। এদিকে ভিসির পদত্যাগ সহ ইউজিসির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রিপোর্ট করছেন আদ্দির সজীব। ঢাকার শাহবাগ উত্তাল। খুলনা প্রকৌশল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে। তখন রাত প্রায় ১১টা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ সহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে কুয়েটে অনশনরতদের সাথে সংহতি জানিয়ে। আমরণ অনশনটাকে কার্যকর করার জন্য আমরা তাদের ভাই হিসেবে, ছাত্র ভাই হিসেবে আমরা বুয়েট এবং ঢাবির যারা আছে তারা আজকে আমরা এই শাহবাগের ব্লকেট কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। পুরোপুরি দায়ভারটা হলো কুয়েট ভিসির। তো এই ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থামাচ্ছি না। প্রায় ১.৫ ঘণ্টা শাহবাগ ব্লকেট কর্মসূচিতে শখানেক ছাত্র। এই সময়ে আটকে দেয়া হয় সব পথ, বন্ধ হয়ে যায় যান চলাচল। শিক্ষার্থীরা বলেন, প্রায় ২ মাসেও কুয়েটে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখনো বলছে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। আমরা কি আলোচনা চাই? আলোচনার সব পথ বন্ধ হয়ে গেছে। ইন্টারিম গভর্নমেন্ট কিংবা কুয়েট প্রশাসন এখনো প্রলং করে যাচ্ছে শুধুমাত্র এই কারণে যাতে শুধুমাত্র একটা লাশ আসলে কুয়েটের ভিসি যেন পদত্যাগ করে। কুয়েটের শিক্ষার্থী বন্ধুগণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদেরকে মৃত্যুর মুখে রেখে আমরা ক্লাস করতে পারি না। সকল ধরনের ক্লাস বর্জনের আহ্বান জানাচ্ছি। কুয়েটের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে ঐক্যমত্য পোষণ করে
আমরা কুয়েটের ভিসি জনাব মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবি জানাচ্ছি। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরাতে দ্রুত হল খুলে দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দলটি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জ্যেষ্ঠতার ভিত্তিতে নয় প্রবীণতম ৩ সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে বিএনপি। এছাড়া প্রধানমন্ত্রীর বিদ্যমান কর্তৃত্ব বজায় রেখে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষেও মত দলটির। জাতীয় ঐকমত্য কমিশনের ৩য় দফা বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বেশ কিছু বিষয়ে বিএনপির মতানৈক্য থাকলেও তা নিয়ে আলোচনাও হতে পারে বলে মনে করেন তিনি। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। 5 কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবনায় তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বিএনপি। এতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ 4 সদস্যের প্রতিনিধি দল। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে দিনভর চলে বৈঠক। বিভিন্ন সুপারিশের পক্ষে বিপক্ষে চলে যুক্তিতর্ক। প্রাথমিক পর্যায়ের আলোচনায় আমরা সমাপ্তি টানতে পারব। প্রায় 8 ঘন্টা বৈঠকে দলটির সবচেয়ে বেশি আপত্তি ছিল সংবিধান সংক্রান্ত সুপারিশ নিয়েই। তবে 5 সংস্কার কমিশনের 691টি সংস্কার প্রস্তাবের 500টির বেশি প্রস্তাবেই একমত হয়েছে বিএনপি। আপত্তি জানিয়েছে 73টিতে। বাকিগুলো নিয়ে আরও আলোচনা হতে পারে বলে জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা জুডিশিয়ারির ক্ষেত্রে এই অপশনটা এই জন্যই দিয়েছি, ইন কেস অফ ডক্ট্রিন অফ নেসেসিটি এমন হতে পারে যে যিনি নেক্সট ইমিডিয়েট সিনিয়র চিফ জাস্টিস হলে সেই ক্ষেত্রে যদি রাষ্ট্রের মধ্যে এমন কিছু পরিস্থিতি দেখা যায় যে সেই ব্যক্তির সম্পর্কে যথেষ্ট রিজার্ভেশন আছে বা তর্ক বিতর্ক আছে, তখন অ্যাটলিস্ট যাতে একটা অপশন থাকে বিচার বিভাগের। এ সময় একজন ব্যক্তি টানা 2 বারের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে না পারার বিষয়েও নিজেদের বক্তব্য স্পষ্ট করেন দলের সিনিয়র এই নেতা। 2 কনসিকিউটিভ টার্মসের বেশি হতে পারবেন না, তার মানে একাধিক্রমে 3 বার হতে পারবেন না, অর্থাৎ 2 বার হওয়ার পরে তারপরে গ্যাপ হবে, এরপরে যদি চাই। সেই জন্য আমরা বলেছি যে এটা গণতন্ত্রের প্র্যাকটিসটা হচ্ছে যে ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন যদি হয়, যদি কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন হয়, যদি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে নিউট্রাল নির্বাচনের মধ্য দিয়ে জনগণ সোভরেন অথরিটি হিসেবে যদি কোনো দলকে আবার মেজরিটি দেয়, তাহলে জনগণের সম্মানে সেটা আমরা বলছি যে এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হিসেবে সেই অপশনটা থাকা উচিত। নেসেসারিলি একই ব্যক্তি হবেন সেটা কেন ধরে নিচ্ছেন? আর্টিকেল 48 সাবসেকশন 3 পরে আরেকটা নতুন আর্টিকেল আমরা প্রপোজ করব, যেখানে রাষ্ট্রপতির হাতে কি কি ক্ষমতা অর্পণ করা যায় এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে স্বাধীনভাবে রাষ্ট্রপতি কি কি ফাংশন করতে পারবেন সেটা ডিটেইল করা থাকবে। এ সময় রাষ্ট্র, প্রজাতন্ত্র ও সংবিধানের বিষয় নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই বলেও জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। ধন্যবাদ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। একদিনের ব্যবধানে 2 দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 5,342 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরির দাম 1,77,888 টাকা নির্ধারণ করেছে বাজুস, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বুধবার থেকে নতুন এই দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। এর আগে রোববার ভরিতে সর্বোচ্চ 4,713 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,72,546 টাকা নির্ধারণ করা হয়। চলতি বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 3.8% হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রকাশিত IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এপ্রিল 2025-এ এই পূর্বাভাস দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরো জানাচ্ছেন নিয়াজ জামান সচিব। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক IMF এর বসন্তকালীন যৌথ সভার দ্বিতীয় দিনে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। চলতি বছরে মোট দেশজ উৎপাদনে জিডিপি প্রবৃদ্ধি 3.8% হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। Global growth will reach 2.8% this year and 3% next year, a cumulative downgrade of about 0.8 percentage point relative to our January 2025 WEO update. IMF সাধারণত পঞ্জিকা বর্ষ ধরে জিডিপি প্রবৃদ্ধি দিয়ে থাকে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের
প্রাপ্ত উপাত্ত ধরে দেশভিত্তিক তথ্য হালনাগাদ করেছে আইএমএফ। সেখানে বাংলাদেশের জন্য 2025 সালের জিডিপির নতুন পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী বছর প্রবৃদ্ধি বেড়ে 6.5% হওয়ার কথা বলা হয়েছে। Is the policy framework around the banking system and the non-banks that is so important to create resilient and deep financial markets that are then facilitating adjustments. বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় কিছুদিন আগে চলতি অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য সংশোধন করে 5.2% নির্ধারণ করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে আরো শক্তিশালী করতে উন্নত দেশগুলো আরো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে বিশ্বব্যাংক। একই সাথে বিশ্বব্যাংকের দেওয়া বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে বাংলাদেশ। রিয়াদ জামান সজীব, এটিএন বাংলা, যুক্তরাষ্ট্র। বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শিল্প হোগলা পাতার পাটি। একসময় মাদারীপুরের কালকিনি ও ডাসা উপজেলার 2 শতাধিক পরিবার এই শিল্পের সাথে জড়িত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে হোগলা পাতার স্বল্পতা, প্লাস্টিক উপকরণের ব্যবহার বেড়ে যাওয়া এই শিল্প আজ বিলুপ্তির পথে। গ্রামীণ শিল্পের এই ধারাকে টিকিয়ে রাখতে সরকারের সহায়তা জরুরি বলে জানালেন কারিগররা। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনের রিপোর্ট জানাচ্ছেন তৌরিক ইসলাম। একসময় গ্রামের মানুষের নিত্য ব্যবহারের অন্যতম উপকরণ ছিল হোগলা পাতার পাটি ও তা থেকে তৈরি অন্যান্য উপকরণ, যা নিজেদের ব্যবহারের পাশাপাশি বাজারে বিক্রি করে সংসার চালাতেন তারা। হোগলা তৈরি এসব সামগ্রীর খরচ কম হওয়ায় বেশ কদর ছিল হোগলা পাতার পাটি, মাদুর, নামাজ পড়ার পাটি, বাতাস করার পাখা ও খাবার ঝুলিয়ে রাখার শিকাসহ বিভিন্ন জিনিসপত্রের। এখন বিলুপ্তির পথে হোগলা পাতার এসব পণ্য। হোগলা পাতার স্বল্পতা, কারিগরের অভাব, হোগলা পাতার তৈরি জিনিসের দাম না থাকায় পেশা বদল করেছেন অনেকে। পূর্বপুরুষের পেশাকে ধরে রাখা ও এই শিল্পের বিকাশে সরকারি সহায়তা চাইলেন এই শিল্পের কারিগররা। সংসারের কাজের ফাঁকে ফাঁকে এই কাজটা করি, 150 টাকা চালান দিলে 150 টাকা আমার লাভ আছে। আমার বাপ মা ইয়ে করিয়া গেছে আর আমরা ইয়ে করতে আছে। এখন যদি একটু দাম বেশি হইতো তাহলে আমাকে পোষাইতো। পলিথিন এবং প্লাস্টিক বের হইয়া এখন এই হোগলা পাটির চাহিদা একটু কমে গেছে। বাপ দাদার পেশা হিসেবে এটা এখন ব্যবহার করতেছি। সরকার যদি আমাদের একটু সাহায্য করতো তাহলে আমাদের একটু ভালো হতো। ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তার আশ্বাস দিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের এই কর্মকর্তা। যদি বৃহৎ কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সেই বিষয়টা আমরা সরকারের কাছে উত্থাপন করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় হোগলা পাতা গাছের চাষাবাদ বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দোগনা গ্রামের বিস্তীর্ণ তিল এবং সূর্যমুখী ফুলে নেচে বেড়াচ্ছে মৌমাছি। এসব ফুল থেকে মধু আহরণ করে কাঠের খাঁচায় বিশেষভাবে নির্মিত মৌচাকে জমায় মৌমাছি, আর এই মধু সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি সারা দেশে সরবরাহ করেন উদ্যোক্তা ওহিদুল ইসলাম রানা। এভাবে মধু উৎপাদন করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদেরও আশা দেখাচ্ছেন এই যুবক। ঝালকাঠি প্রতিনিধি এইচ.এম. নাসির উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। 2018 সাল থেকে তিল, সূর্যমুখী, সরিষা, কালিজিরা সহ বিভিন্ন ক্ষেতের পাশে বিশেষ পদ্ধতিতে মৌমাছির সাহায্যে মধু সংগ্রহ করে আসছেন ঝালকাঠির ওহিদুল ইসলাম রানা। চলতি তিল ও সূর্যমুখীর মৌসুমে কাঠালিয়া উপজেলার দোগনা গ্রামে মধু সংগ্রহের 5 শতাধিক বাক্স বসিয়েছেন তিনি। আকার ভেদে যার প্রতিটি বাক্সে রয়েছে 8 থেকে 10 হাজার মৌমাছি। প্রতি সপ্তাহে 40 থেকে 50 মণ করে মধু সংগ্রহ করছেন ওহিদুল। এই মধু স্থানীয়ভাবে 700 টাকা কেজিতে আর পাইকারিতে 22,000 টাকা মণ দরে বিক্রি হচ্ছে। 5টা খামারে 10 থেকে 12 জন লোক কাজ করে, আর আমি বছরে প্রায় 7টা ফুলের মধু সংগ্রহ করে থাকি। বেকারত্ব ঘুচিয়ে ওহিদুলের এই কৃষি উদ্যোক্তা হয়ে ওঠা অনেকের কাছে অনুপ্রেরণার। তার কাছে পরামর্শ নিচ্ছেন মধু উৎপাদনে আগ্রহীরা। ফুল থেকে মধু সংগ্রহ করে বক্সে রাখা, তারপর আমরা বক্সের থেকে মেশিন দিয়ে সংগ্রহ করে বাজারজাত করতে হয়। 80টা ঝাইরে ফ্রেমগুলো আমাকে দিচ্ছে, আমি ফ্রেম থেকে মধুটা সংগ্রহ করে এটা আবার মেশিন থেকে ড্রামে করে বোতলজাত করে আমরা বাজারে বিক্রি করি। আমরা ওনার মধু চাষের মাধ্যমে অর্গানিক মধু পাচ্ছি। বাণিজ্যিকভাবে যারা মধু উৎপাদন নিয়ে পরিকল্পনা করছেন তাদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানায় বিসিক। যদি ঝালকাঠির কোনো উদ্যোক্তা এই পেশা গ্রহণ করতে চায়, বিসিক তাদেরকে কারিগরি
প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা করতে বদ্ধপরিকর। ওহিদুল ইসলামের মতো উদ্যোক্তা করে উঠলে দেশের চাহিদা মিটিয়ে ব্যাপক চাহিদা সম্পন্ন এই মধু বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এনশিওরিং সেফ মেনস্ট্রুয়াল হাইজিন শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে গাইনোকোলজিস্ট সোসাইটি বাংলাদেশ, ওজিএসবি এবং স্কয়ার টয়লেট্রিজের জনপ্রিয় ব্র্যান্ড সেনোরা। নারীর শারীরিক সুরক্ষা ও মাসিক স্বাস্থ্য বিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজনিত বলা হয় 2024 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে মাত্র 17.5% নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন। বিশেষ করে মাসিকের সময় পুরনো কাপড় বা রাসায়নিক সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের কারণে দেশের 97% নারী কোনো না কোনো সময় সার্ভিক্যাল ইনফেকশনে আক্রান্ত হন। এ সময় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ জানান 2030 সালের মধ্যে দেশের 60% নারীকে নিরাপদ মাসিক স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনা সেনোরা ও ওজিএসবির যৌথ লক্ষ্য। আয়োজনটিতে ওজিএসবি এর সভাপতি প্রফেসর ডক্টর ফারহানা দেওয়ান উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। মাঠ ভেজা থাকায় সিলেট টেস্টে চতুর্থ দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। এর আগে খেলার তৃতীয় দিন শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস সংগ্রহ করে 4 উইকেটে 194 রান, তাতে 112 রানে এগিয়ে আছে স্বাগতিকরা। 60 রান নিয়ে উইকেটে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অপর প্রান্তে থাকা জাকের আলী অপরাজিত 21 রানে। এর আগে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে অল আউট হয় 273 রানে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলা বাতিল করেছে আপিল বিভাগ। কুয়েটের ভিসির পদত্যাগ দাবিতে রাতভর শাহবাগের শিক্ষার্থীদের অবস্থান। আজ সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধের আহ্বান। আন্দোলনের সহমত এনসিপি। জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, প্রবীণতম 3 সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ বিএনপি। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে মত। চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 3.8% হবে। আগামী অর্থ বছর হতে পারে 6.5%, আইএমএফ এর পূর্বাভাস। এবং মাদারীপুরে বিলুপ্তির পথে হোগলা পাতার পাটি। ঐতিহ্যবাহী ধারাকে টিকিয়ে রাখতে আর্থিক প্রণোদনা চান কারিগররা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।